প্রফেসর উজান চৌধুরী লেখনীতে বন্যা শিকদার পর্ব সংখ্যা ৩। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ল সে। এর কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টপ টপ করে পানি ঝরছে। ডাইনিং রুমে সে চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতেই তাকে শাওয়ার নিতে হয়েছে, কিন্তু বের হয়ে যখন সে বিছানার ওপর লাল টুকটুকে বেনারসি পরা মৌকে ওভাবে গাল দুটো ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন রাগে তার কপালের রগগুলো দগদগ করে ফুলে উঠল। মাথাটা যেন মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। যে বিয়েটাকে সে মনের ভুলেও স্বীকার করে না, অথচ সেই বিয়ের মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারল না। বাজখাই মেজাজে চেঁচিয়ে উঠে বলল, হে স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশমার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরের সব দুঃখ এক পলকে উধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে এসে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতে মৌকে দেখে উজানের পিত্তি জ্বলে যাচ্ছিল, তার ওপর মেয়েটা এখন এক হাত দূরত্বের সামনে এসে দাঁড়িয়ে ড্যাবড্যাবু করে তার দিকেই তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরের রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ব দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো, সো কিউট। মৌয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখাতো দূর, উল্টো তাকে দেখে ফ্ল্যাট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলাই বৃথা। উজান নিজের বিরক্ত চেপে ধরে নিজে এক পাশ হয়ে সরে দাঁড়ালো। এই ডান পিঠে মেয়েটার চক করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল, কিন্তু মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সে ঘোর কাটিয়ে উজান নিজের রুমের ভেতর যেদিকে পা বাড়ায়, মৌও ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেই দিকে যায়। উজান ডানে গেলে মৌ ডানে যায়, উজান বাঁয়ে গেলে মৌ বাঁয়ে যায়। তা দেখে রাগে একেবারে বোম ফাটল উজানের। সে চট করে পেছন ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিয়েটের মতো আমার পিছু পিছু ঘুরছ কেন? প্রবলেম কি তোমার? মৌ শাড়ির আঁচলটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশবর, আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আমি মৌ তাসফিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম করে হলেও 100টা করে মেসেজ পাঠাতাম। ভুলে গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতে উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখল মৌকে। ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজের কপাল চাপড়ে দাঁতে দাঁত পিষে বলল, শেষমেশ একটা স্টুপিড গার্ল আমার কপালে জুটল। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কেলে কারো সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টে যার সাথে আমার ছবি দেখেছ তার ইনবক্সে গিয়ে তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছ, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বউ সেজে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিমা করল, শাড়ির পার দিয়ে মুখ সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি ঝগড়া করেছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্ট আর ইনবক্সে ওইভাবে লাভ ইমোজি দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মৌয়ের লজিক শুনে উজানের নিজের চুল মুঠি টেনে ধরে চিৎকার করে উঠল, জাস্ট শাট আপ। বাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে বেলকনির দিকে গেল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পেছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর সুরে দুই হাত বুকের কাছে গুটিয়ে আওড়ালো, হোয়াই আর ইউ ফলোয়িং মি এগেন? মৌ মুখে আঙ্গুল রেখেই চোখ দুটো বড় বড় করে বলল, আপনি কত সুন্দর।
উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলো, এক থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ভেঙে দেব। বয়স কত তোমার? কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাকের সাথে উত্তর দিল, আমার বয়স 17, এন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্যের সুরে বলল, পুচকে একটা মেয়ে। মৌ নিজের কোমরে 2 হাত দিয়ে ধরে মুখটা বাঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনিত করে, আমি মোটেও পুচকে নই। আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তা দেখেই বুঝতে পারছি। তা কোন গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভাব নিয়ে উত্তর দিল, এটা আবার কেউ জিজ্ঞাসা করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্র বলো। মৌ যেন আকাশ থেকে পড়ল। পড়াশোনায় সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটি নেবে না, তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে। সে পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম, আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরছে। ভাবা যায়। মৌ ওপরে তাকিয়ে 2 হাত তুলে মোনাজাত ধরে বলতে লাগলো, মামুদ, তুমি আমাকে কোন জালিমের হাতে তুলে দিলে? বাসর রাতে রোম্যান্স না করে কোন দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতে বলছে? এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসল। মেয়েটার ওপর সে চরম বিরক্ত হচ্ছে, আবার তার এমন পাগলাটে কথাবার্তায় না হেসেও পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট টিপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে বলে উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে উজান খক খক করে কাশতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনালের কারণে জীবনে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু বাসর রাতে ওভাবে মুখের ওপর হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার ওপর এই পুচকে মেয়েটার বয়স তার থেকে প্রায় অর্ধেক। উজান ভাবল, এখন যদি সে একটুও স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক ছিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, চুপ করো ইডিয়েট! নাক টিপলে যা দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে? শোনো মেয়ে, পিচ্চি পিচ্চির মতো থাকবে, নয়তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সবই ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতের রোম্যান্সের বদলে হুট করে ম্যাথের কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলে যার গায়ে জ্বর আসে সে দ্রুত নিজের সব কটা দাঁত কেলিয়ে একটা কাচুমাচু হাসি দিয়ে বলে, হে না না, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করেছি। ম্যাথ করতে যাব কোন দুঃখে? তবে মৌ নিজের কথা শেষ করার আগে উজান গটগট করে বাঁ ফেলে সোজা রুমের ভেতর চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, খবিস একটা! সামনে শিয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে, অথচ তার চোখ পড়ছে না সেই দিকে। যেই দিন নিজের পীড়িত করতে আসবে আমার পেছনে ঘুরঘুর করবে। খবিস একটা! শিয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে, অথচ তার চোখে পড়ছে না। যেই দিন নিজে পীড়িত করতে আসবে আমার পেছনে ঘুরঘুর করবে, সেই দিন তোকে লাথি মেরে সোজা উগান্ডায় পাঠিয়ে দেবো। উজানের পিছু পিছু মৌয়ের রুমে ঢুকলো। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোর প্রয়োজন মনে করল না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর মৌয়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোনার সোফাটায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতো গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল, এই স্টুপিড গার্ল, তুমি এই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়। রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতে রুম থেকে বের করে দেব। মাইন্ডেড? না তুমি আমার কেউ হও আর না আমি তোমার। সো আমার থেকে সবসময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পেরেছো? মৌ উজানের দিকে মুখটা কুঁচকে এক বিচ্ছিরি ভেঙচি কাটল, কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কমফোর্টারটা সারা গায়ে জড়িয়ে নিল। সারা দিনের ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের মৃদু আলো এসে চোখে মুখে পড়তে
বিরক্তি নিয়ে চট করে চোখ বন্ধ করে নিল উজান। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের ওপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করল উজান। চোখ মেলে সামনে তাকাতে সে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে একই দৃশ্য, মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফার এক চিলতে জায়গাতেই মেয়েটা কখন যে এসে তার ওপর এভাবে ঘুমিয়ে আছে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে তড়িৎ গতিতে মৌকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘরে এমন অতর্কিত ধাক্কা পাওয়া ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সোফা থেকে সটাং মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। মৌ কোনো রকমে টাল সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল, তবে চোখ থেকে এখনো ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথাটা ঘুরে পড়ে যেতে নিলে উজান এবার নিজের অজান্তেই তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমর ধরে সামনে নিল। পরক্ষণে নিজের হাত সরিয়ে নিয়ে বরাবর মতন বাজখাই মেজাজে চেঁচিয়ে উঠল, এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও! আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের ওপর এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতেই তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমায় টাচ করবে না? উজানের এমন ধমকের চোটে মৌয়ের চোখের সব ঘুম এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনে কোনো মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বিকার দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমর বেশ চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু এই শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এমন নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানেই মুখ করে কাঁদো কাঁদো ও গলায় বলল, এমন করে সব সময় কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে, আর আমি তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমাতেই পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ কি হলো? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল, জাস্ট শাট আপ! বিয়ে হয়ে গিয়েছে মানে যা ইচ্ছে তাই করবে? লিসেন টু মি কেয়ারফুলি, নেক্সট টাইম একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমাদের মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালাম, আর যখন ইচ্ছে হলো ভেঙে গুঁড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনো দিন বউ হিসেবে মানি না, আর কোনো দিন মানবও না। বুঝতে পেরেছ? এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়া দরজার দিকে মৌ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোণটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকেই প্রশ্ন করল, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝল। উজান তার 275 নাম্বার ক্রাশ, সেটাও সত্যি। কিন্তু তার মানে কি এই যে মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো, তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে মৌয়ের বুকে কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারত না? কেন দিনে শত শত মেসেজ করে নিজেকে উজানের সামনে পাগল প্রমাণ করত? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি সত্যিই একটা পুচকে মেয়ের সাময়িক মোহ, নাকি এর পিছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদুরে রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোটোখাটো কড়া কথাও তার মনের ভেতর তীরের মতো এসে বিঁধে, তাকে ভেতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটুও বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল, তারপর জোর করে মুখে একরাশ হাসি ফুটিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো।
শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি ঝরে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অবধি ছাড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা লম্বা চুল মেহেরের নিজের খুব একটা পছন্দ নয়, মৌয়ের। আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির মেহের আর মৌয়ের একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্চি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতে ঠিক করতে না পেরে চিরুনিটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরে উজান গম্ভীর মুখে রুমে ঢুকল। মৌকে এভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের জোড়া ভ্রু কুঁচকে গেল। মেয়েটা তো একটুও শান্ত হয়ে বসে থাকার কথা নয়। যে মেয়ে শ্বশুর বাড়িতে পা দিতে না আসতে মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অন্তত এতটা শান্ত থাকার পাত্রী নয়। উজান মৌয়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করে মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখে মুখে শান্ত রূপ দেখে বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞাসা করলো, কি চাই তোমার? মৌ চোখের পলক না ফেলেই বলল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দেবেন প্লিজ। আমি নিজের চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছো অথচ এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? মৌ মুখটা খানিকটা বাঁকিয়ে বলল, কই বড় হলাম? আপনি তো আমায় সবসময় পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন, তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমাচ্ছে, তাই ডাকতে ইচ্ছে করলো না। আর জানেন, আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলে সেই কালো অন্ধকার দিনটার কথা ওর বারবার মনে পড়ে যায়। তখন ও ভেতরে ভেতরে বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্য মেহের একাধারে নিজের বাবাকে হারালো, আর কিছুদিন পরে নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না, জানেন। ও আগে কত দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনের সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানুটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ বেয়ে আপনা আপনি 2 ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। মৌয়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খচখচ করে উঠল। সে নিজেও বিয়ে বাড়িতে লক্ষ্য করেছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারো সাথে খুব একটা কথা বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইফাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূর দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানতো না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেহেরকে সে ছাদের এক কোণে একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেও মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথাও বলেনি। হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞাসা করলো, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের এমন প্রশ্নে এবার মৌয়ের ঘোর কাটল। সে বুঝতে পারল আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফুঁসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারল মৌ সেই অন্ধকার দিনের কথা বিস্তারিত বলতে চায় না, তাই সে আর জোরাজোরি করল না। তবে সে আলতো করে মৌয়ের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে মৌয়ের অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ আশ্চর্য বিষয়, উজানের আর এক বিন্দুও বিরক্ত লাগছিল না, বরং
তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকানো ও শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে মৌয়ের মাথায় একটি সুন্দর খোঁপা করে দিল এবং আয়নায় মৌয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবে মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতের এই পরম স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে মৌয়ের বুকটা ধপ করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান মৌয়ের লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা দুটো কোণয় অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসলো উজান। ডাইনিং রুমে সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেয়েকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। আজ যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরে খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলে নিজের ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউ তাকে একা একাকী সেই বাসায় ফিরে যেতে দেননি। বাড়ির কর্তা আরিফুন চৌধুরী মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছে মেহেরকে আর ওর ফুপুর বাড়ির বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবেন না। এখন থেকে ও এই বাড়িতে সবার সাথে থাকবে। যেহেতু আরিফুন চৌধুরীদের দুই ভাইয়েরই কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা তুবা মৌ আর মেহেরের প্রতি তার এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় মৌ তুবা একেবারে বাড়ির বড় বউ তুবা একপাশে বসে আগামীকালের ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছেন। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো করে খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনের ভাব বুঝতে পেরে মুচকি হেসে উজানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ওভাবে চোরের মতো মুখ টিপে হাসতে দেখে তার মগজ প্রচণ্ড চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছি আম্মু। কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরের মেয়েদের শপিং করিয়ে দিতে হবে না? তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছো কেন আম্মু? তুমি তুবা ভাবি আছো, তোমরা সবাই মিলে গিয়ে শপিং করে এসো, আমার অনেক কাজ। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি, তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ের বের হবি, বাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা ক্ষোভ উগড়ে দিয়ে বলল, একটা আস্ত আপদকে এমনিতে তোমরা জোর করে আমার ঘাড়ে তুলে দিয়েছো, এখন আবারও নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো? আমি আগেই পরিষ্কার করে বলে দিচ্ছি, এই সব শপিং টপিংয়ের ফালতু ঝামেলার মধ্যে আমি একদমই নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলদের সাথে আমাদের ঈদের আগের রাতে একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাত পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানি, আর না এই ইডিয়েট মেয়েটাকে নিজের বউ হিসেবে স্বীকার করি। এই বলে উজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ারের থেকে নেমে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাসবর, শপিংয়ে না যান ভালো কথা, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেন্দি নিয়ে আসবেন। আমি কিন্তু বিয়ের দিন রাতে মেহেন্দি ছোঁয়াতে পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেন্দি এনে না দেন তাহলে আমি কিন্তু এই ঈদে হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্য মৌয়ের দিকে ফিরে তাকালো না,
শুধু যাওয়ার আগে তাচ্ছিল্য সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এখানে এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেন্দিও ছোঁয়াবো না। মৌ পেছন থেকে পা দাবালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দেহলি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মু, আমি আগে আপনাদের ডিক্লেয়ার করে রাখছি, আপনার ওই খিটখিটে ছেলে যদি বিকেলে আমার জন্য মেহেন্দি কিনে না আনে তবে আমি কাল ঈদের দিনে কোনো নতুন জামা কাপড় পরবো না। মৌ আর সেখানে দাঁড়ালো না, রাগ করে এক দৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যে এমন অবুঝের মতো ব্যবহার করছে? মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে ঘুটঘুটে রাত নামলো, তবুও উজান বাসায় ফিরল না। এদিকে মৌ নিজের রুমের দরজা ভেতর থেকে লক রেখে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বশে দরজা তো খুলেনি, উল্টো এক ফোঁটা পানিও মুখে তোলেনি। মৌ আজ সারা দিনে নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম করে হলে 50 বারের ওপর কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলার আওয়াজ পেয়ে কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেট পুরে রেখেছিল, একেবারের জন্য রিসিভ করেনি। মৌ মেঝেতেই উবুর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত যখন প্রায় 2টো তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীরে পায়ে বাসায় ফিরল, কিন্তু সে ডাইনিং রুমে প্রবেশ করতে সোফা থেকে বাজখায় মেজায় উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুন চৌধুরী। বাবার এমন রুদ্র রূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অবধি কেঁপে উঠল। আরিফুন চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, বিয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বৌমাকে সামান্য কথার আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরের নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস। নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহিনী করে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেবো না, অথচ তুই আমার সেই আদুরে বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেন্দি এনে দিতে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটা ওই ফ্যাকাশে আর ক্রন্দনরত মুখের দিকে আমি তাকাতে পারিনি, সারাদিন কারোর সাথে একটা কথাও বলেনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে পড়েনি। বাবার মুখে থেকে মৌয়ের সারাদিন না খেয়ে থাকার কথাটা শোনা মাত্র উজানের বুকের ভেতর কেমন যেন তোলপাড় করে উঠল। নিজের অজান্তে তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধের জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন এবং ধর্মের বাঁধনে এই মেয়েটি তারই বিবাহিতা স্ত্রী। উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। বাড়ি থেকে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হয়ে রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুন চৌধুরী রাগান্বিত চোখে ছেলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘন্টা খানেকের পর উজান যখন ফিরে এলো, তখন তার এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডেড মেহেন্দি আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটি চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা, তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মৌয়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে মৌয়ের রুমের লকটা নিজের চাবির ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে 0 ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবুঝ বাচ্চার মতো ঠোঁট দুটো উল্টে কমফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আর মুখটা বেশ ফুলে গিয়েছে। মৌয়ের সেই ফোলা ফ্যাকাশে মুখটা দেখা মাত্র উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের ওপর নিজের ঘৃণা হতে লাগলো।
সে অন্য একজনের ওপর থাকা পুরনো ক্ষোভ ও ঘৃণা উগরে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একবারে একজনের জন্য একজনের ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের ওপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মৌয়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাঁজা করে তুলে নিল। মৌ ঘুমের ঘরে উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নিমগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করল না উজানের। কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল হতে ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাতে মেহেন্দির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মৌয়ের এই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরে কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মনির মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়েছে। উজান নিজের বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেন্দির ডিজাইন দেখে নিল। তারপর একটি মেহেন্দি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত ও সাবধানী মনোযোগ দিয়ে মৌয়ের ফর্সা নরম হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে মেহেন্দি পড়াতে লাগলো। মেহেন্দির ঠান্ডা ছোঁয়া লাগতে মৌ ঘুমের ঘরে বারবার নিজের হাতটা নড়ে চড়ে সরিয়ে দিতে চাইল। তাতে অতৃষ্ট হয়ে উজান মৌয়ের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে বিড়বিড়িয়ে বকল, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘরেও একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেন্দি কিনে দেয়নি বলে কত অভিমান। আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাতে নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেন্দি দিয়ে রাঙিয়ে দিচ্ছে, তবুও এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। মৌ ঘুমের ঘরে আবারও 2-1 বার নড়ে চড়ে উঠল। তবুও উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেন্দি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেন্দি আর্টিস্টদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসর প্রথম হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশা দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান মৌয়ের মেহেন্দির